মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কি করছিলাম বলো তো? আমরা বই পড়া প্রবন্ধটি আলোচনা করছিলাম। তো বই পড়া প্রবন্ধটি আমাদের শেষ হয়নি। আজকে ইনশাল্লাহ আমাদের এই আলোচনাটি শেষ হবে, এই প্রবন্ধটির আলোচনা। তোমরা সবাই কি এই যে গত সপ্তাহে আমরা ক্লাস নিয়েছিলাম, তারপর প্রবন্ধটা বাসায় একবার দুইবার পড়েছো? যতটুকু পড়েছি আমরা ক্লাসে একটু কি পড়েছো সবাই বাসায়? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অনেকেই চলে এসেছি ক্লাসে, তো আমরা শুরু করে দিই আমাদের পড়া। সবার মনে আছে কোথায় আমাদের পড়া শেষ হয়েছিল? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। 31 পৃষ্ঠার মনের হাসপাতাল পর্যন্ত। হ্যাঁ, গুড। মনের হাসপাতাল পর্যন্ত এই প্যারাটি আমাদের আলোচনা শেষ হয়নি, আমরা শুরু করি। দেখো, সবাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস। জি ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি আলোচনা করছিলাম। আমরা এইখানে আমরা কত পৃষ্ঠা? আমার বইয়ের 31 পৃষ্ঠায় ছিলাম। তো এইখানে আমরা যেই অনুচ্ছেদটি শুরু করেছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে এটা: আমি লাইব্রেরিতে স্কুল কলেজের ওপরে স্থান দিই। তো এখান থেকে আমরা শুরু করি, এটা আমরা শেষ করিনি গত ক্লাসে। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের ওপরে স্থান দিই এই কারণে যে এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা করা কর্তব্য। আমরা একটু দেখি কে বলতে পারো। এই যে লেখক বলছেন স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, এখানে কোন অপকারের কথা বলা হয়েছে? কেউ একজন বলো তো। স্কুল কলেজ আমাদের কি অপকার করেছে? কারো মনে আছে? আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিই। প্রাবন্ধিক বলেছিলেন যে আমাদের স্কুল কলেজগুলোতে ওই সময়ে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা ছিল একটা শিশুকে জোর করে দুধ গেলানোর মতো। একজন জাদুকর যেরকম বন্দুকের গুলি থেকে শুরু করে কামানের গোলা পর্যন্ত গিলে ফেলে খেলা দেখানোর জন্য, গিলে ফেলে আবার সেটাকে উগড়ে দেয়, মুখ থেকে উগড়ে বের করে আনে, সেই রকমই বাচ্চারাও সেই সময়, যখন প্রাবন্ধিক এই প্রবন্ধটি লিখেছেন, সেই সময় শিক্ষা ব্যবস্থাটাও এরকম ছিল যে শিক্ষকরা শিক্ষা দিতেন শিক্ষার্থীদের, এবং সেটা সেই শিক্ষার্থীরা বুঝুক বা না বুঝুক মুখস্থ করত এবং পরীক্ষার হলে গিয়ে সেটা লিখে দিয়ে আসতো, কিন্তু কিছুই হজম করতে পারতো না। ওই কামানের গোলা হজম মানে গিলে ফেলতো যেই লোকটি খেলা দেখানোর জন্য, সে যেমন মুখ থেকে উগড়ে বের করতো কিন্তু কিছুই হজম করতে পারতো না, তেমনি এই শিক্ষার্থীরাও সেই শিক্ষা ব্যবস্থায় কোনো বিদ্যা ওইভাবে অর্জন করতে পারতো না শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে।
এই অপকারের কথা লেখক এখানে বলেছেন যে এই কারণে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি সে সময় ছিল, সেই ত্রুটির কারণে শিক্ষার্থীরা যে কোনো বিদ্যা গ্রহণ করতে পারতো না, তারা যে শুধু মুখস্থ করতো পড়া এবং পরীক্ষার হলে গিয়ে মুখস্থ পড়াটা লিখে দিয়ে আসতো, তাদের কোনো পড়াই হজম হতো না, অর্থাৎ তাদের কোনো বিদ্যা অর্জন সেভাবে হতো না, শুধু মুখস্থ, বুঝুক না বুঝুক শুধু মুখস্থ, মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দিলেই পাশ করে সার্টিফিকেট নিয়ে বের হতে পারত এবং কোনো না কোনো জীবিকা অর্জন করে তারা বাকি জীবনটা পার করত। কিন্তু প্রকৃত অর্থে যে শিক্ষা গ্রহণ, সেটা ওই শিক্ষা ব্যবস্থায় সম্ভব ছিল না বলে প্রাবন্ধিক এখানে বলছেন যে তিনি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন। কারণ এখানে কি হয়, স্কুল কলেজে যেমন একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, একটা সীমারেখা থাকে, কিন্তু এইখানে মানুষ কোনো সীমারেখায় আবদ্ধ থাকে না, লাইব্রেরিতে কোনো সীমারেখায় আবদ্ধ থাকে না। এখানে লোকেরা স্বেচ্ছায় আনন্দের সাথে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। স্বশিক্ষিত অর্থ নিজে নিজে শিক্ষিত হওয়া, নিজে অন্যের সাহায্যে নয়, নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় শিক্ষিত হওয়া, সেটাই হলো স্বশিক্ষিত। এখানে এই লাইব্রেরিতে মানুষ স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। প্রতিটি লোক তার নিজের শক্তি, মানে যতটুকু পড়া সে বুঝতে পারবে সেই ততটুকু শক্তি অনুসারে, রুচি অনুসারে, এক একজনের এক এক রকম পছন্দ। পৃথিবীতে জ্ঞান, একটু আমি অ্যাডমিট করে নিই। হ্যাঁ, পৃথিবীতে জ্ঞান, বহু বিচিত্র শাখার জ্ঞান আছে, মানে অসীম, অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক শাখা প্রশাখা আছে জ্ঞানের। তো মানুষ তার পছন্দ অনুসারে, রুচি অনুসারে, নিজের ইচ্ছে মতো সে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, নিজে নিজে শিক্ষিত হতে পারে। এখানে কেউ কাউকে, ওই বাচ্চাকে বা শিশুকে দুধ জোর করে গিলিয়ে দেওয়ার মতো কেউ এখানে নেই, জোরাজুরির কোনো ব্যাপার এখানে নেই। এখানে মানুষ নিজের আনন্দে পড়াশোনা করে এবং স্বশিক্ষিত হয়। তো এই অপকারের কথা প্রমথ চৌধুরী বলেছেন যে স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য তিনি শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করার পক্ষপাতী। কারণ এই যে শিক্ষার্থীদের শুধু মুখস্থ করানো, সেই মুখস্থ করা, পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসা, নিজে নিজে কিছু না বোঝা বা বিদ্যা সেভাবে যেভাবে অর্জন করা উচিত সেইভাবে যে শিক্ষার্থীরা বিদ্যা অর্জন করতে পারছে না, স্বশিক্ষিত হবার সুযোগ পাচ্ছে না, এই যে অপকারটা করছে শিক্ষার্থীদের, তরুণ ছেলে মেয়েদের, সেই অপকারের জন্য, সেই অপকারের প্রতিকারের জন্য প্রমথ চৌধুরী মনে করেন যে আমাদের প্রচুর লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। সবাই লাইনটা দাগ দিয়ে রাখো, ব্যাখ্যা হিসেবে প্রায় চলে আসে যে লাইব্রেরিকে কেন মনের হাসপাতাল বলা হয়েছে। মনের হাসপাতাল বলা হয়েছে কেন, সেটা আমরা একটু পড়ি। এখানে লেখক কি ব্যাখ্যা দিয়েছেন। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এ ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। আচ্ছা, মনের হাসপাতাল কেন? এই যে আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম যে আমাদের লেখক কিছু মানে আগের পৃষ্ঠাতেই বলেছেন যে দেহের মৃত্যুর রেজিস্ট্রারি হয়, আত্মার মৃত্যুর রেজিস্ট্রারি হয় না। এই যে ছেলেমেয়েরা স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে না এবং তাদের ওই সময়কার শিক্ষা ব্যবস্থার কারণে তারা শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে একটা সার্টিফিকেট অর্জন করে স্কুল কলেজ থেকে পাশ করে বেরিয়ে যেত, কিন্তু বিদ্যা অর্জন তাদের সেভাবে হতো না। এ কারণে তাদের আত্মাটা মরে যেত, তাদের ভেতরের যে সৃজনশীল ক্ষমতা সেটার কোনো ব্যবহার ঘটতো না, সেই সৃজনশীল ক্ষমতাটাও নষ্ট হয়ে যেত। এই কারণে আত্মার মৃত্যু ঘটতো বলে লেখক মনে করেন। এই যে আত্মার মৃত্যু, সেই আত্মার মৃত্যুকে রোধ করতে গেলে আমাদের প্রয়োজন লাইব্রেরি এবং
সেই সময়কার শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে লাইব্রেরিকে বলা হয়েছে মনের হাসপাতাল, অর্থাৎ ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের মানসিক যে শুশ্রূষা প্রয়োজন, তাদের শিক্ষা ব্যবস্থার কারণে তারা মানসিকভাবে যেই ক্ষতিগ্রস্ত হতো সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বা সেই মানসিক সুস্থতাটার জন্য আমাদের লাইব্রেরি প্রয়োজন। সেই লাইব্রেরিটাকে লেখক তুলনা করেছেন মনের হাসপাতালের সাথে। আমরা আমাদের চারপাশে যে হাসপাতাল দেখি সেখানে আমরা কেন যাই? আমাদের শরীরে যখন অসুখ হয় তখন আমরা সেখানে চিকিৎসা নিতে যাই। তো প্রমথ চৌধুরী মনে করেন আমাদের মনের যে অসুখ, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের শিক্ষার্থীদের মনের যে অসুখ সেটিকে সারিয়ে তোলার জন্য লাইব্রেরি কাজ করে মনের হাসপাতালের মতো। তারপরে আমরা যাই, কি লেখা আছে দেখি। মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয় বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। আচ্ছা, এইটুকু আলোচনা করি। লেখক এখানে বলছেন যে মুসলমান ধর্মের যে অনুসারী মানুষরা আছেন তারা দুই দলে বিভক্ত। এক হচ্ছে যারা বই পড়েন আর আরেক দল হচ্ছে যারা বই পড়েন না। কিতাব অর্থ বই, কিতাবি অর্থ যারা বই পড়েন। বাংলার শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় একথা নির্ভয় বলা যায় না। অর্থাৎ তিনি বলছেন যে মানুষ সহজে বই পড়েন না। কেননা মিস বলো। ছেলের বাপেরা যে নজির পড়েন এটার অর্থ কি? ওই পর্যন্ত আমি যাইনি, আমি যাব আলোচনা করতে করতে। আচ্ছা, তিনি বলছেন যে আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। এখানে বাধ্য হয়েছে কখন? যখন আমাদের যে শিক্ষিত সম্প্রদায় তারা কখন বাধ্য হন? কম বয়সী ছাত্র অবস্থায় তারা পরীক্ষায় পাশ করার জন্য বই পড়েন এবং শুধু সিলেবাসের অন্তর্ভুক্ত বই, সিলেবাসে যে কটা বই আছে, যে কটা বিষয় আছে, শুধু সে কটা বই পড়েন এবং সেটা একরকম বাধ্য হয়ে। আর যখন মানুষ পেশাজীবী হয়, যখন সে জীবিকা নির্বাহ করে, তখন তার জীবিকার সাথে সংশ্লিষ্ট যেটুকু বই সে শুধু সে বইটুকুই পড়ে, এর বাইরে কেউ পড়ে না। অর্থাৎ ধরো যে একজন ছাত্র, সে যখন স্কুলে ছিল সে স্কুলের সিলেবাসের বই পড়েছে, এর বাইরে কিচ্ছু পড়েনি। কলেজেও তাই। তারপর ধরো সে ডাক্তারি পড়া পড়লো, সে ওই সিলেবাসের পড়াই পড়লো। তারপর যখন সে ডাক্তার হয়ে বেরোলো তখনও সে ওই মানব দেহের বা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে বই আছে সেই বই সে পড়ছে ডাক্তার হওয়ার পরও। যখন সে বড় হলো এবং জীবিকা নির্বাহ করতে শুরু করলেন ডাক্তার হিসেবে, তখন তিনি ওই তার পেশা সংক্রান্ত বই ছাড়া আর কোনো বই পড়েন না, কোনো সাহিত্যের বই পড়েন না, কোনো আরো যা যা ধরো দর্শন শাস্ত্রের বই আছে সেটা হয়তো পড়েন না। এরকম কোনো বই তারা পড়েন না বেশিরভাগ মানুষই বাধ্য না হলে। যিনি ছাত্র তার সিলেবাসের সাথে সম্পর্কিত বই ছাড়া তিনি বই পড়েন না, আবার যিনি বড় প্রাপ্তবয়স্ক মানুষ জীবিকা নির্বাহ করেন কোনো না কোনো ভাবে, তিনি তার পেশার সাথে সংশ্লিষ্ট না এমন বই পড়েন না। এই হচ্ছে আমাদের তৎকালীন শিক্ষিত সম্প্রদায়ের অবস্থা ছিল বই পড়ার প্রেক্ষিতে। ছেলেরা যে নোট পড়ে, ছেলেরা মানে শিক্ষার্থী যারা, তারা শিক্ষকের দেওয়া নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, নজির হচ্ছে ওকালতি যারা করেন তাদের ওই মামলা সংক্রান্ত কাগজপত্র, সেটাকে বলে নজির। তো যারা অল্প বয়সী, যারা ছেলে, যারা শিক্ষার্থী, তারা স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের নোট পড়েন এবং তাদের বাপেরা, অর্থাৎ যারা ওই যে একটু আগে বলছিলাম যারা পড়াশোনা শেষ করেছেন এখন কোনো না কোনো জীবিকার সাথে জড়িত, তারা তাদের ওই পেশা সংশ্লিষ্ট জিনিসটাই পড়েন। অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়েছে যে একজন উকিল যিনি আইনজীবী তিনি শুধু নজির পড়েন, অর্থাৎ আইন তার
মামলা সংক্রান্ত, তার আইন সংক্রান্ত বিষয়গুলি তিনি পড়েন, এর বাইরে তিনি আর কিছু পড়েন না। দুজনেই পড়েন বাধ্য হয়ে, পেটের দায়ে। অর্থাৎ ছেলেরা পাশ করার জন্য, শিক্ষার্থীরা শুধু পাশ করে যাওয়ার জন্য, সার্টিফিকেট অর্জনের জন্য নোট পড়ে, আর যারা বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন, পড়াশোনা শেষ, তারা শুধু তাদের পেশা সংশ্লিষ্ট বই বা কাগজপত্রই পড়েন, এবং দুজনেই বাধ্য হয়ে পড়েন পেটের দায়ে। একজন পাশ করার জন্য, পাশ করলে সে সার্টিফিকেট পাবে, সে জীবিকা নির্বাহ করতে পারবে। পেটের দায় মানে ওই যে জীবিকা নির্বাহ করা, সেই দায় থেকে বোঝানো হয়েছে। আর যিনি পেশাজীবী, যিনি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন, তিনিও ওই উপার্জনের জন্যই বই পড়েন, তাদের পেশা সংশ্লিষ্ট বইটুকুই পড়েন। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝেছো? জি মিস। জি মিস। আচ্ছা, প্রবন্ধ আসলে একটু সিরিয়াস বিষয় নিয়ে লেখা হয়, একটু ওইরকমই গম্ভীর ভাষায় লেখা হয়, এই জন্য হয়তো তোমাদের পড়তে অতটা আগ্রহ থাকে না, কিন্তু আমাদের পড়তে হবে, কারণ এই প্রবন্ধগুলো থেকে আমাদের অনেক শেখার আছে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি তাহলে দেখবো আমরা খুব সহজে বুঝতে পারবো। যদি বুঝতে না পারো আমাকে ক্লাসের পর প্রশ্ন করবে, আমি বুঝিয়ে দেবো। তো এই পর্যন্ত আমরা বুঝেছি। এখন দেখো এরপরে কি বলেছে। পেটের দায়ে, এই পেটের দায় কথাটার অর্থ হচ্ছে উপার্জনের জন্য। ঠিক আছে, উপার্জনের খাতিরে, উপার্জনের জন্য, এটাই হচ্ছে পেটের দায়। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। আমাদের দেশে যেহেতু সবাই বাধ্য হয়ে বই পড়েন, সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই, চলেই গেছে বলা যায়। কারণ সাহিত্য সাক্ষাৎভাবে মানে একদম প্রত্যক্ষভাবে বা সরাসরি উদরপূর্তির কাজে লাগে না। উদরপূর্তি মানে, উদর মানে হচ্ছে পেট, পূর্তি মানে হচ্ছে ভরানো, অর্থাৎ রোজগার। আমরা রোজগার করে কি করি? আমরা আমাদের দৈনন্দিন যে ক্ষুধার চাহিদা সেটা আগে মেটাই। তো উদরপূর্তি বলতে উনি রোজগারের কাজ বুঝিয়েছেন। তো সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। যারা ছাত্র তারা সাহিত্য থেকে দূরেই থাকে, কারণ তাদের পড়াশোনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা পড়ে। যারা পেশাজীবী তারাও সাহিত্যের সাথে তাদের সম্পর্ক নেই, তারা তাদের পেশা নিয়েই ব্যস্ত। তো এই কারণে যেহেতু সাহিত্য সরাসরিভাবে কারোর উপার্জনের ক্ষেত্রে অবদান রাখে না, সরাসরিভাবে বলছি, একদম সরাসরিভাবে যেহেতু অবদান নেই, তাই দেশে সাহিত্য চর্চাও একরকম নেই বললেই হয়। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। নিষ্কর্মা মানে যার কোনো কাজ নেই, অলস, অকর্মণ্য। তো আমাদের বই পড়ার চর্চা এতটাই কম, আমরা বই না পড়াতেই এতটা অভ্যস্ত, বাধ্য হয়ে বই পড়াতেই এতটা অভ্যস্ত আমরা, যে আমরা যখন দেখি কেউ নিজের ইচ্ছায় বই পড়ছে তখন আমরা মনে করি ওর কোনো কাজ নাই তাই বসে বসে বই পড়ছে। মানে এটা, বই পড়াটাকে আমরা এতটা অগুরুত্বপূর্ণ মনে করি। অথচ একথা কেউ অস্বীকার করতে পারবেন না, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। অর্থাৎ যেই জিনিস জোর করে করতে হয়, যেই জিনিস মানুষ ইচ্ছে করে করে না, তাতে মানুষের কিন্তু মনের সন্তুষ্টি আসে না। তুমি নিজেকে দিয়ে চিন্তা করো, তোমার যে শখ, এক একজনের এক এক শখ আছে। কারো শখ বই পড়া, কারো শখ গান শোনা, কারো শখ হচ্ছে বাগান করা। এক একজনের এক এক রকম শখ। তোমার শখের কাজটা করতে কিন্তু তোমার কখনো কষ্ট হয় না, কিন্তু যে কাজটা তোমার অনাগ্রহ, সেই কাজটা যখন কেউ তোমাকে জোর করে করায় তখন তোমার খুব মানে একদমই করতে ইচ্ছে করে না। তো সেটাই, যে জিনিস স্বেচ্ছায় করা হয় না সেই জিনিসে মানুষের মনের তৃপ্তি বা সন্তুষ্টি থাকে না। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না। শুধুমাত্র আমাদের পেট ভরে গেলেই বা ক্ষুধা মিটে গেলেই আমাদের মনের সম্পূর্ণ সন্তুষ্টি আসে না। কেন? একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু একথা আমরা সকলেই মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। দেখো, উদরের দাবি রক্ষা না করলে মানে যদি আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি, আমাদের উদরের দাবি কি? পেটের দাবি হচ্ছে ক্ষুধা লাগলে খাবার খেতে হবে। তো সেই খাবার যদি আমরা ঠিকমতো না পাই, তাহলে যেমন মানুষের দেহ বাঁচে না, মানুষের মৃত্যু হয়, দৈহিক মৃত্যু হয়, তেমনি মনের দাবি, মনের যা চাহিদা, মনের যা আকাঙ্ক্ষা, সেটা যদি আমরা রক্ষা না করি বা পূরণ না করি, তাহলেও মানুষের আত্মা বাঁচে না।
দেহরক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। আমরা দেহরক্ষা অর্থাৎ এই যে আমাদের যে দৈনন্দিন খাবারের চাহিদা সেইটা এবং অন্যান্য যে আমাদের মৌলিক চাহিদাগুলো, সেগুলো ছাড়া আমরা অন্য আমাদের মনের যে দাবি সেটার প্রতি আমরা তেমন গুরুত্বই দেই না। এ কারণেই প্রমথ চৌধুরী বলছেন যে মনের দাবি যদি রক্ষা করা না হয়, শুধু খেয়ে কি মানুষ বাঁচতে পারে? মানুষের তো মনের একটা আনন্দ দরকার, যে আনন্দের জন্য আমরা আমাদের শখগুলো পূরণ করি, আমরা কোথাও বেড়াতে যাই, এগুলো সবই আমাদের মনের আনন্দের জন্য, কোনো কিছুই কিন্তু পেটের জন্য না। বেড়াতে গেলে কি আমাদের ক্ষুধা মিটবে? এছাড়া মিটবে না। আমরা তো বাসায় বসেও খেতে পারি, কিন্তু আমরা কোথাও বেড়াতে যাই, দর্শনীয় স্থানে যাই কেন? আমাদের মনের সন্তুষ্টির জন্য, মনের আনন্দের জন্য। তো মনের দাবি যদি পূরণ না করি, আমরা যদি বই না পড়ি, বই কিন্তু আমাদের আত্মার খোরাক যোগায়, বই আমাদের মনে আনন্দ এনে দেয়। তো সেগুলো যদি না করি, তাহলেও মানুষের আত্মা বাঁচবে না। দেহরক্ষা সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। অর্থাৎ দেহরক্ষা যেমন কর্তব্য, তেমনি আত্মার পরিচর্যা করাও আমাদের কর্তব্য, ওটাও অকর্তব্য না। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। প্রাণ মনের সম্পর্ক যত হারায় অর্থাৎ আমরা শুধু আমাদের যে শরীরের যে চাহিদা, অর্থাৎ আমাদের খেতে হবে, ঘুমাতে হবে, এই ব্যাপারগুলো, অর্থাৎ আমাদের যে জরুরি বিষয়গুলো, একদম মৌলিক বিষয়গুলো, সেগুলো শুধু রক্ষা করলাম, কিন্তু মনকে সতেজ রাখার জন্য আমরা বই পড়লাম না, তখন কি হয়? আমাদের প্রাণ মনের সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, আমরা মানসিকভাবে নির্জীব হয়ে পড়ি। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। এখন ব্যক্তি থেকে সমষ্টির দিকে তাকাও। মানুষ, অনেকগুলো মানুষ নিয়ে তো একটা জাতি গঠিত হয়। তো এই মানুষেরা যদি মনের দিক থেকে আনন্দে না থাকে, সে দুর্বল হয়ে থাকবে। এবং জাতিগত দিক থেকে যদি দেখো, যে জাতি যত নিরানন্দ, যে জাতির জীবনে আনন্দ নেই, শুধু কাজ করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু আর কোনো আনন্দ নেই, মানসিক কোনো চাহিদা পূরণের ব্যাপার নেই, সে নিরানন্দে থাকবে। আনন্দহীনতায়, নিরানন্দ মানে আনন্দ নেই, সে নিরানন্দও থাকবে এবং সে নির্জীব হয়ে থাকবে। অর্থাৎ তার মনে কোনো আনন্দ নেই, তার কাজের কোনো উৎসাহ নেই, সে নির্জীব হয়ে যাবে। মনে হবে যে তার মধ্যে জীবন নেই, নির্জীব, তার মধ্যে যেন জীবন নেই, জড় পদার্থের মতো থাকবে। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। তো যেহেতু আমাদের আনন্দের উৎস কি? সাহিত্য চর্চা। আমাদের মনের হাসপাতাল হচ্ছে লাইব্রেরি, সেখানে গিয়ে আমরা সাহিত্য চর্চা করতে পারি। তো সেই সাহিত্য চর্চার আনন্দ থেকে যদি আমরা বঞ্চিত হই, তার অর্থ হচ্ছে জাতিকে নির্জীব করে দেওয়া, জাতির জীবনী শক্তি হ্রাস পাওয়া। এবং এই জীবনী শক্তি হ্রাস পাওয়াটা কোনো নীতিতেই বলা নেই, কোনো নীতিতেই তা কর্তব্য হিসেবে বলা নেই। আমাদের যে অর্থনীতি আছে, ধর্মনীতি আছে, যত জ্ঞান শাস্ত্র আছে, কোনোখানেই এই সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া বা জীবনী শক্তি হ্রাস পাওয়া, এগুলো কোথাওই বলা নেই। বরং বলা হয়েছে যে জ্ঞান অর্জন করো, নিজেকে স্বশিক্ষিত হিসেবে গড়ে তোলো। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যামৃত, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে কাব্য আর একটা হচ্ছে অমৃত। অমৃত হচ্ছে মধুর একরকম খাদ্য, যেটা খেলে মানুষের সেটা খুব সুস্বাদু, প্রথম কথা, এবং ওটা খেলে মানুষ অমরত্ব লাভ করে। এটা একটা কাল্পনিক জিনিস, মানুষ অমর হয় না আসলে। তো কাব্য মানে কবিতা, কবিতাকে অমৃতের সাথে তুলনা করা হয়েছে। অমৃত যেরকম মানুষকে, অমৃত যেমন ওই যে বললাম খুব সুস্বাদু, সেরকম কাব্যটাও খুব, কবিতাও হচ্ছে খুব উপভোগ্যের বিষয়, খুব ভালো লাগার বিষয়। তোমাদের কোনো প্রিয় কবিতা থাকলে তোমরা দেখবে যে কবিতাটা পড়তে খুব ভালো লাগে, অর্থাৎ তোমরা উপভোগ করছো। এখানে শুধু কাব্যকেই বোঝানো হয়নি, এখানে পুরো সাহিত্যটাকেই বোঝানো হয়েছে। সাহিত্যের যে শাখা, সবগুলো শাখাকেই একত্রে বোঝানো হয়েছে, যে কবিতা, গল্প, নাটক, উপন্যাস, গান ইত্যাদি সব।
তো কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে, অর্থাৎ সাহিত্য চর্চায় যে আমাদের অনাগ্রহ এসেছে, অরুচি মানে রুচি না পাওয়া, আমাদের জ্বর হলে মুখে অরুচি হয় না, স্বাদ পাই না, সেটা যে আমাদের সাহিত্য চর্চায় যে আমাদের একটা অনাগ্রহ এসেছে, আমাদের রুচি নেই, অরুচি, সে আমাদের দোষ নয়। সেটা কার দোষ? আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, একথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। আমাদের কে নির্জীব করে দিয়েছে? আমাদের ওই সময়কার শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে নির্জীব করেছে। অর্থাৎ আমরা শুধু স্কুল কলেজে যাই, আমরা নোট পাই, আমরা নোট মুখস্থ করি এবং পরীক্ষার হলে সেটা লিখে দিই, নাম্বার পাই, এর বাইরে আমাদের আর কোনো আনন্দ নাই। আমরা সাহিত্য পাঠ করি না, লাইব্রেরিতে যাই না, নিজের পছন্দ মতো আমরা জ্ঞান আহরণ করতে পারি না, স্বশিক্ষিত হতে পারি না। এ কারণে আমাদের মনের, আমাদের আত্মার কোনো বিকাশ নাই, এই কারণে আমাদের আত্মার মৃত্যু ঘটে, এই কারণে যেহেতু আমাদের আনন্দ নাই তাই আমরা নির্জীব। যে নির্জীব তার মনে যেমন আনন্দ থাকে না, আবার যার মনে আনন্দ থাকে না সেও নির্জীবের মতোই হয়ে থাকে, দুটোই পরস্পর নির্ভরশীল। তো আমাদের এরকম নির্জীব কে করেছে? আমাদের শিক্ষা ব্যবস্থা। জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। অর্থাৎ এই জাতিকে এই ব্যবস্থা থেকে, এই শিক্ষার যে একটা ত্রুটিপূর্ণ ব্যবস্থা সে সময় ছিল, সেখান থেকে যে উত্তরণ ঘটাতে হবে, অর্থাৎ ওই অবস্থা থেকে আমাদের যে বেরিয়ে আসতে হবে, সেই ব্যাপারে লেখক নিঃসন্দেহ, তার কোনো সন্দেহ নেই যে তার এই তৎকালীন যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখান থেকে অবশ্যই আমাদের বেরোতে হবে। আচ্ছা, এরপর এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করব। অর্থাৎ তিনি যে বিশ্বাস করেন ওই তৎকালীন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই তিনি সাহিত্য চর্চার পক্ষে, সাহিত্য চর্চার উপকারিতা সম্পর্কে এতগুলো কথা বললেন, এত বাক্য ব্যয় করলেন। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। আচ্ছা, কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। অর্থাৎ এই যে তিনি সাহিত্য চর্চার পক্ষে, লাইব্রেরি প্রতিষ্ঠার পক্ষে এবং লাইব্রেরি থেকে শিক্ষা অর্জনের পক্ষে, জ্ঞান অর্জনের পক্ষে, স্বশিক্ষিত হওয়ার পক্ষে এত কথা বলেন, সেই কথাগুলোতে তিনি কারোর মনকে খুশি করতে পেরেছেন কিনা, মনোরঞ্জন, কারো মনকে তিনি আনন্দিত করতে পেরেছেন কিনা তা তিনি জানেন না, এবং তিনি মনে করেন যে সম্ভবত মানুষ তাতে আনন্দিত হয়নি। কিন্তু তিনি এটা ভাবেন যে যখন তিনি এই জাতির দুরবস্থার কথা চিন্তা করেন, দুরবস্থা মানে কি? একদম খারাপ অবস্থা, দুরবস্থার কথা যখন তিনি স্মরণ করেন, মনে করেন, তখন তিনি মনে করেন যে কোমল কথা বলে বা মানুষ যেই কথাতে খুশি হয় সেই ধরনের ভালো ভালো কথা বলে কোনো কাজ হবে না। তখন মনের যে আক্ষেপ, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কঠোর হতে হয়, মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়, মানে হচ্ছে মাঝে মাঝেই কঠোর ভাষায় একটু কথা বলতে হয়। সেটাই তিনি এখানে বুঝিয়েছেন যে যেহেতু তিনি মানুষের মন ভালো হয়, মানুষ যা শুনতে চায় সেই ধরনের ভালো ভালো মন ভোলানো কথা তিনি এই প্রবন্ধে বলেননি, কিন্তু তিনি মনে করেন যে এই যে দুরবস্থার কথা যখন তার স্মরণ হয়, জাতির এই দুরবস্থা, তখন তার মনে হয় যে মানুষকে কোমল কথা বা সুন্দর ভালো কথা এগুলো বললে কাজ হবে না, মানুষকে কঠিনভাবে সতর্ক করতে হবে, কঠিনভাবে তাদেরকে বলতে হবে যাতে সকলেই সচেতন হয় এবং জাতি এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারে এবং জাতি হিসেবে যাতে সবাই উন্নতি করতে পারে। এই হচ্ছে আমাদের বই পড়া প্রবন্ধ। এই বই পড়া প্রবন্ধে আমরা বই পড়ার প্রয়োজনীয়তা, আমাদের শিক্ষা ব্যবস্থার ওই সময়ের শিক্ষা ব্যবস্থার যে অসঙ্গতি ছিল, যে ত্রুটিপূর্ণ ব্যাপারগুলো ছিল, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের ব্যাপারগুলো কেমন ছিল, এই শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হলে এবং শিক্ষার্থীদের সজীব সতেজ করে তুলতে হলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন, লাইব্রেরিকে কেন মনের হাসপাতাল বলা হলো, এই যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এই বিষয়গুলোই আমরা এই প্রবন্ধে পেয়েছি। তো এই প্রবন্ধটা আমাদের কয়েকটি ক্লাস লেগেছে, একটু বুঝে পড়ার বিষয় আছে প্রবন্ধটায়। তো আজকে আমাদের আলোচনা শেষ হয়েছে এই প্রবন্ধে। তো যতটুকু পড়লাম আমরা আজকের ক্লাসে, বুঝতে পারিনি এরকম কোনো বিষয় আছে তাহলে জিজ্ঞেস করো। ম্যাম, মনোরঞ্জন মানে কি? মনোরঞ্জন মানে হচ্ছে মনকে আনন্দ দান করা,
সেটা হচ্ছে মনোরঞ্জন করা। কোনো বাক্য আছে যেটা বুঝিনি? মিস স্বরাগ অর্থ কি? স্বরাগ অর্থ হচ্ছে সচল। আচ্ছা, কোনো অংশ বুঝিনি, ব্যাখ্যা, যে এই অংশটা বুঝিনি, এই প্যারাটা বুঝিনি, বা এই বাক্যটা বুঝিনি, মিস পাচ্ছ সবাই? জি মিস জি আচ্ছা, দাঁড়াও, আমার এখানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। এখন আমি যেহেতু তোমাদের ইনস্ট্রাকশন দিতে পারছি না, তোমরা শুনতে পাচ্ছ না, তোমরা সবাই চ্যাটিং এ এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। গ্রুপ ভাগ করতে হবে না, কারণ আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনই দিতে পারছি না এখান থেকে। ঠিক আছে, সবাই দিয়ে ফেলো। আর কেউ একজন আমাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলে, আমি প্রশ্নটা শুনে রাখি, যদি আমাদের সময় থাকে আমরা আলোচনা করব। বলে ফেলো, কেউ একজন আমাকে ডাকছিলে, প্রশ্ন আছে বলছিলে। ম্যাম আমার প্রশ্ন নেই, একটা কথা ছিল। মিস আপনি যে হ্যাঁ, বলো। বলেছিলেন আপনার সিলেবাস লাগবে বাংলার, হেড স্যারকে আমরা জিজ্ঞেস করেছি, হেড স্যার বলেছে যে স্কুলের ওয়েবসাইটে সব শ্রেণীরই দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে। কিন্তু মিস ওইখানে ক্লাস 9 এর সিলেবাস নেই। আছে তো। শোনো, আমি অনেকবার ট্রাই করেছি। প্রথম কথা হচ্ছে, আমাকে তোমরা জিজ্ঞেস করেছিলে যে সিলেবাস কতটুকু, তখন আমি তোমাদের জিজ্ঞেস করেছি যে তোমরা সিলেবাস পেয়েছো কিনা। আমার কাছে সিলেবাস আছে, আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যতটুকু পড়াবো তোমাদেরকে আজকে আবার ক্লিয়ার করে দেই, আমি যতটুকু পড়াবো ততটুকুই হচ্ছে সিলেবাস। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, আর যেহেতু তুলনাহীনা বললো যে ওয়েবসাইটে সিলেবাস আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তবে সিলেবাস নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আমি যতটুকু পড়িয়ে যাব, যতটা গল্প, যতগুলো কবিতা, সেটুকুই আমাদের সিলেবাস। যদি আমরা একটা সময় গিয়ে যদি পরীক্ষা হয়, কবে হবে বা আদৌ হবে কিনা এই মুহূর্তে আমি সেগুলো নিশ্চিত না, কারণ এইরকম কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। তো যদি পরীক্ষার কোনো বিষয় আসে, তখন তো তোমাদের সিলেবাস নিয়ে প্রশ্ন আসবে মাথায়। সেজন্য আমি তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি যে তোমাদের সিলেবাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি যেভাবে পড়িয়ে যাচ্ছি তোমরা সাথে সাথে পড়তে থাকো, ওইটুকুই সিলেবাস হবে। আমি পড়াইনি এমন কোনো কিছু কখনোই কোনো পরীক্ষাতে, যদি পরীক্ষা হয়, বারবার বলছি, যদি কখনো কোনো পরীক্ষা হয়, আমি ক্লাসে পড়াইনি এমন কিছু থেকে আমি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবো না। ঠিক আছে, এখন সবাই পরিষ্কার হয়েছে বিষয়টা? হ্যাঁ মিস। যাক, আমার কানেকশন ঠিক আছে, এখন বোঝা গেল। মিস কৈফিয়ত মানে কি? এক মিনিট, তোমার প্রশ্নটা নিচ্ছি। এই অ্যাটেন্ডেন্স দেওয়ার কি কেউ বাকি আছো? বাকি থাকলে এখনই দিয়ে দাও, কারণ আমার এখানে সিগন্যাল মাত্র একটা দেখাচ্ছে, যে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যেতে পারি। কেউ বাকি আছো? সব গ্রুপের কথা বলছি, কেউ বাকি আছো অ্যাটেন্ডেন্স? নো মিস। আচ্ছা, নো মিস। ঠিক আছে, আমি সেভ করে প্রশ্নটা নিচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সটা সেভ করে তারপর প্রশ্ন নেব তোমাদের। আচ্ছা, এইবার বলো। মিস কৈফিয়ত। হ্যাঁ, আবার একটু বলো। কৈফিয়ত। হ্যাঁ, কি কৈফিয়ত? কৈফিয়ত অর্থ জানতে চাচ্ছ? মিস আচ্ছা, এই যে এখন আবার কে অ্যাটেন্ডেন্স দিচ্ছ। কৈফিয়ত মানে হচ্ছে জবাবদিহি করা। কৈফিয়ত মানে জবাবদিহি করা। আমার কথা কি শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। হ্যাঁ মিস। আচ্ছা, আজকে আমার এখানে ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল, আমার খুবই বিরক্ত লাগছে, তো কথা কেটে কেটে যাচ্ছে। তো কৈফিয়ত মানে হচ্ছে জবাবদিহি করা, কোনো কাজের জন্য জবাবদিহি করা, এটা হচ্ছে কৈফিয়ত। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের সময় একদম শেষ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নেই।